শুরু করছি বাষ্পমোচন পদ্ধতি। বাষ্পমোচন পদ্ধতি হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা দেখি উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল জলীয় বাষ্পের মাধ্যমে সেটা কি হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। এবং এই প্রক্রিয়া সমাঙ্কপৃষ্ঠ পাতা এবং বিষমপৃষ্ঠ পাতা উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাই, অর্থাৎ পত্ররন্ধ্রের দ্বারা কিন্তু বাষ্পমোচন পদ্ধতিটি সম্পূর্ণ হয়। এছাড়া লেন্টিসেল ও কিউটিকলের মাধ্যমেও বাষ্পমোচন হয়ে থাকে। বাষ্পমোচন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি পত্ররন্ধ্রের গুরুত্ব সব থেকে বেশি এবং এই পত্ররন্ধ্রের মাধ্যমেই সর্বাধিক বাষ্পমোচন হয়। প্রায় 90% কিন্তু আমরা দেখতে পাই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে হয়। এছাড়া আছে লেন্টিসেল ও কিউটিকল। কিউটিকলের ক্ষেত্রে আমরা 3 থেকে 10% দেখতে পাই, লেন্টিসেল আমরা দেখতে পাই মাত্র 1%। যখন আমরা পাতার প্রস্থচ্ছেদ করছি, পাতার প্রস্থচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি পাতার প্রস্থচ্ছেদে, এবং এখানে বিভিন্ন অংশকে চিহ্নিত করা হয়েছে। যেরকম দেখো কর্ক সেল, তারপরে কর্ক, এখান থেকে ট্রান্সপিরেশন যার অর্থ বাষ্পমোচন, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি সেল বা কমপ্লিমেন্টারি কোষ, এবং এটা হচ্ছে লেন্টিসেল। এই অংশ দিয়ে এই যে এইগুলো হলো লেন্টিসেল এবং লেন্টিকুলার ট্রান্সপিরেশন, মানে লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন হচ্ছে তাকে আমরা লেন্টিকুলার বাষ্পমোচন বলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি ভিডিও বানিয়ে সেই প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেব। এবার দেখে নেওয়া যাক এই বাষ্পমোচন পদ্ধতিটি কিভাবে হচ্ছে। বাষ্পমোচনের ক্ষেত্রে এটা একটি পত্ররন্ধ্রের আমি প্রস্থচ্ছেদ করেছি, এবং এইখানে আমি একটা কথা বলবো যেটা তোমাদের 1 নম্বরের প্রশ্নও আসে, যে উদ্ভিদের পাতার ত্বকে এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু পাতার ত্বক। হ্যাঁ, পাতার ত্বকে ছিদ্র থাকছে, সেই ছিদ্রগুলোকে আমরা বলছি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মধ্যে আমরা কর্টেক্সও দেখতে পাচ্ছি, তারপরে দেখো ফেলোজেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই যে পত্ররন্ধ্রের এই অংশটাকে দেখানো হয়েছে যে কার্বন ডাই অক্সাইড ভিতরে প্রবেশ করছে আর জল বাষ্পাকারে বেরিয়ে আসছে। তোমরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে সেটা দেখেছো, না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নেবে। এবার সমাঙ্কপৃষ্ঠ পাতার উভয় ত্বকে এবং বিষমপৃষ্ঠ পাতার কেবলমাত্র নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র একটি ছোট রন্ধ্র, এগুলো কিন্তু একদম ছোট দেখতে হয়। আমি এটাকে বড় করে এঁকেছি, মানে মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখি এটাকে বড় করেই দেখি, এবং মাইক্রোস্কোপের নিচে যেভাবে আমরা দেখি সেইভাবেই আমরা কিন্তু ছবিগুলোকে আঁকবার চেষ্টা করি। এই রন্ধ্রকে বেষ্টন করে থাকে দুটি রক্ষীকোষ। যদিও আমি এখানে পত্ররন্ধ্রটা খুব সোজা ভাবে দেখিয়েছি, তোমাদের স্টোমাটা এবং পত্ররন্ধ্র আমি একে পরের ভিডিওতে দেখাবো। এবং এই জিনিসটা খোলা এবং বন্ধ হয়, আর তার মধ্যে দিয়ে কিন্তু বাষ্পমোচন হয়। বাষ্পমোচনে কি হয়, প্রয়োজনের অতিরিক্ত জল যেটা এই প্রকোষ্ঠে, এই যে জায়গাটাতে এই প্রকোষ্ঠে জমা থাকছে, সেই প্রকোষ্ঠ দিয়ে কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সূর্যালোকের প্রভাবে বাষ্পাকারে পত্ররন্ধ্রের মাধ্যমে, এই জন্য এখান থেকে দেখো জলটাকে আমি দেখিয়েছি যে পত্ররন্ধ্র যখন খোলা থাকছে তখন এই ছবিটা, এবং এই যে বাইরের দিকে সেটা বেরিয়ে আসছে, এইভাবে জল বাইরে চলে এলো এবং 80 থেকে 90% প্রায়। তারপরে আমরা এই লেন্টিসেলের কথা যখন বলছি, লেন্টিসেলের মাধ্যমে কিন্তু গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের ট্রান্সপিরেশন হয়, এবং গুল্ম বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে এক ধরনের ছিদ্র দেখা যায়। এই যে অংশগুলোকে আমি লেন্টিসেল বলছি, এইটা এইটা ঠিক যেখানে যেখানে আমার আলোটা পড়ছে সেখানে সেখানে লেন্টিসেল। তাহলে এই ছিদ্রগুলো লেন্টিসেল, এবং প্রকৃতপক্ষে এগুলি ত্বকের বিদীর্ণ কিউটিকল বিহীন অংশ। তাহলে এটি একটি 1 নম্বরের প্রশ্ন যে কিউটিকল বিহীন অংশ কোনটা, তাহলে সেটা লেন্টিসেল। এবং এই ছিদ্রপথে 1 ভাগ জল আমরা দেখি উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে আসছে। তারপরে হচ্ছে কিউটিকল, ঠিক আছে। কিউটিকল একদম ওপরের অংশ, এখানে যদিও কিউটিকলটা আমি দেখাইনি, কিউটিকল একদম ওপরের এই যে অংশটা হচ্ছে কিউটিকল। আগে একটা পাতার প্রস্থচ্ছেদ দেখিয়েছি, সেখানে দেখো পাতার উভয় পৃষ্ঠে ত্বকের উপরে কি হয়, কিউটিন নামক এক ধরনের স্নেহ পদার্থের আবরণকে আমরা কিউটিকল বলছি। এবং এই কিউটিকল বাষ্পমোচন প্রতিরোধী, অর্থাৎ বাষ্পমোচন কিন্তু হতে দেয় না। কিন্তু কিউটিকল পাতলা হলে বা ওই স্থানে ফাটল সৃষ্টি হলে জলীয় বাষ্প নির্গত হয়, এবং সেজন্যই কিন্তু বাষ্পমোচন প্রায় 3 থেকে 10% হয়। এবার তোমরা বলবে তাহলে এই যে কিউটিকল যে থাকছে না, তাহলে যখন কিউটিকল থাকছে না তখন কি হচ্ছে, কিউটিকল না থাকলে বাষ্পমোচন হচ্ছে। আর যে উদ্ভিদগুলোতে কিউটিকল থাকছে, কিউটিকল কিন্তু সব উদ্ভিদেই থাকে, আমরা আমাদের চারপাশে যে উদ্ভিদগুলো দেখি সেগুলোতে কিউটিকলের পরিমাণ কম দেখি। কিন্তু তোমাদের বাড়িতে যে ক্যাকটাস জাতীয় গাছ আছে, অ্যালোভেরা দেখতে পাও তোমরা, এছাড়া
আরো আশেপাশে যে কাঁটা জাতীয় গাছ তোমরা দেখতে পাও, ড্রাগন গাছ দেখতে পাও, এখন অনেকের বাড়িতে আছে, সেক্ষেত্রে তাদের কিউটিকল গুলো পুরু হয়। মরু অঞ্চলে যে উদ্ভিদগুলো থাকে তাদের কিউটিকল পুরু হয়। পুরু হওয়ার কারণে, মানে এই অংশটা পুরু হওয়ার কারণে কি হয়, সেখানে বাষ্পমোচন কম হয়। তোমরা জানো যে মরু অঞ্চলে যেহেতু জলের অভাব বা জলকষ্ট থাকে, সেখানে এখানটা যদি কিউটিকলটা পুরু হয় তাহলে বাষ্পমোচনটা কম হবে, উদ্ভিদের শরীর থেকে কম জল বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো যে বাষ্পমোচন যে হচ্ছে সেক্ষেত্রে কোনগুলো আমাদের প্রভাবক। আমাদের দু রকমের প্রভাবক থাকে, একটা হলো বহিঃপ্রভাবক, একটা হলো অন্তঃপ্রভাবক। তাহলে এইখানে বাইরের দিককার যেগুলো থাকছে সেগুলোকে আমি বহিঃপ্রভাবক বলছি, এবং ভিতরের দিকে যে প্রভাবক গুলো থাকছে তাকে আমি অন্তঃপ্রভাবক বলছি। ঠিক আছে, এখানে বহিঃপ্রভাবকের মধ্যে আমি আর্দ্রতা বলছি, যে বায়ুর আর্দ্রতা বেশি হলে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কমে, এবং বায়ুর আর্দ্রতা কমলে বাষ্পমোচনের হার বাড়ে। এ কারণে যখন প্রচুর সূর্যের তাপ থাকে তখন বাষ্পমোচনের হার মেঘাচ্ছন্ন দিনের বাষ্পমোচনের হার অপেক্ষা বেশি হয়। অর্থাৎ যখন সূর্যের তাপ আছে তখন বাষ্পমোচন বেশি হচ্ছে, মেঘলা দিনে বাষ্পমোচন কম হচ্ছে। তারপরে আলো, আলো বাষ্পমোচনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, এবং আলোর প্রভাবে পত্ররন্ধ্র খোলে বা বন্ধ হয়। আর সূর্যালোকের উপযুক্ত তীব্রতায় পত্ররন্ধ্র বেশি খোলা থাকে, ফলে বাষ্পমোচনের হার বাড়ে। আর সূর্যালোকের তীব্রতা হ্রাসের সঙ্গে সঙ্গে পত্ররন্ধ্র বন্ধ হতে থাকে, আর অন্ধকারে পত্ররন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে তখন ওই রন্ধ্রপথে বাষ্পমোচন সম্ভব হয় না। এবং সকালে পত্ররন্ধ্র খোলার সময় নীল আলোর ভূমিকা থাকে সর্বাধিক। এছাড়াও মাটির জল, জল যদি ঠিকমতো থাকে, গাছের নিচে যদি জল থাকে মাটিতে, তাহলে বাষ্পমোচন হবে, আর যদি জল কম থাকে তাহলে বাষ্পমোচন হবে না। কৈশিক জল, তোমরা এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি কৈশিক জল কোনগুলো, অর্থাৎ কৈশিক জল একটা বহিঃপ্রভাবক। এছাড়াও হচ্ছে তাপমাত্রা, আমরা কি দেখি, সাধারণত 30°C পর্যন্ত উষ্ণতায় পত্ররন্ধ্র উন্মুক্ত হয় এবং যথারীতি বাষ্পমোচন প্রক্রিয়া চলে। পাতা খোলা আছে মানে বাষ্পমোচন চলবে, কিন্তু তাপমাত্রার হেরফেরে পত্ররন্ধ্র ছোট বড় হতে থাকার কারণে বাষ্পমোচনের হার কম বেশি হতে থাকে। এছাড়া বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বাষ্পমোচনের হার কিন্তু বেড়ে যায়। এই পর্যন্ত হলো বহিঃপ্রভাবক। এর পরের ভিডিওতে আমি তোমাদের অন্তঃপ্রভাবক সম্পর্কে আলোচনা করব, এবং বাষ্পমোচন এর হওয়ার ফলে কি হচ্ছে এবং বাষ্পমোচনকে কেন ক্ষতিকারক প্রয়োজনীয় পদ্ধতি বলা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব।